আজকে আমরা ক্লাস 9-এর তৃতীয় চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম ম্যাটার স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। আমি বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষিকা ইন্দ্রাণী ঘোষ। আমার সঙ্গেই তোমরা আজকে এই 20-30 মিনিট এই চ্যাপ্টারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এই যে চ্যাপ্টারটা, এর মধ্যে আমরা পদার্থের অনেক ধর্ম নিয়ে আলোচনা করব। তার প্রথম সেটি হচ্ছে চাপ, কোনো তরল বা প্রবাহীর চাপ। ঠিক আছে, চাপ বলতে গেলেই আমরা অনেকবার এই শব্দটা ব্যবহার করে থাকি, কিন্তু ফিজিক্সে বা ভৌতবিজ্ঞানে এই শব্দটার কিন্তু আলাদা একটা আইডেন্টিটি আছে। তোমরা তো বল শুনেছো, তাই না? বল মানে কি? বাইরে থেকে যা প্রযুক্ত করলে কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করা যায়। এইবার এই বল কতটা ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে, এটা না বললে কিন্তু বলটা অনেকটাই আমাদের ক্ষেত্রে অজানা থেকে যায়। কেমন, আমি তোমাদের একটু দেখাই। এই দেখো, দেখছো এটা কি? একটা চিরুনি, খুব পরিচিত জিনিস আমাদের। তার ক্ষেত্রফলটা আশা করি বুঝতে পারছো। তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখতে পাচ্ছো? আচ্ছা, এইবার এই জিনিসটা তোমাদের কতটা পরিচিত? চাকু, এর ক্ষেত্রফল বুঝতেই পারছো। এর যে ক্ষেত্রফল সেটা কিন্তু চিরুনির তুলনায় অনেক অনেক কম। আমি আবার দেখাই, এই দেখো, এর ক্ষেত্রফল মানে আমি এই টিপটার ক্ষেত্রফল বলছি, এই জায়গাটার। সেই জায়গায় আমি যদি পাশাপাশি চিরুনি রাখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কোনটার ক্ষেত্রফল বেশি? চিরুনির। এবার তুমি বলো তো, তোমরা নিজেরাই ভেবে বলো, কোনটা দিয়ে কাটতে তোমার বেশি সুবিধা হয়? এক্ষুনি যদি আমি এই চাকুটা দিয়ে একটা দাগ কাটি কাগজের উপর, আর এই চিরুনিটা দিয়ে দাগ কাটি, কোনটা কাগজটাকে কেটে ফেলবে? তোমার সাধারণ ধারণা চাকু, তাই না? এবং তাই জন্যই আমরা চাকু ব্যবহার করি। অর্থাৎ দেখলাম যে চাকুর কিন্তু ক্ষেত্রফল কম। এইখানে যদি এই চাকুটাকে আমি একটা বল দিয়ে এইখানে, তার যা ইম্প্যাক্ট, তার যা প্রভাব, সেই একই বল যদি আমি চিরুনি দিয়ে চিরুনির উপর প্রযুক্ত করি, তার প্রভাব কিন্তু একই হবে না। আবার দেখি, এই দেখো একটা ছুঁচ, দেখতে পাচ্ছ? দেখো মন দিয়ে, তার একদম টিপ যেটা, তার যে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা দুটো তো আলাদা। তোমার কি মনে হয়, আমি এটা দিয়ে নিজের হাতের উপর একটা বল দিলাম, আমার হাতে কিন্তু কোনো কিছু হলো না। তুমি কল্পনা করতে পারছো আমি এই একই বল যদি ছুঁচের ডগার উপর দিই তাহলে কি হবে আমার হাতে? কেন? কিসের জন্য দুটোর প্রভাব আলাদা? একই বল প্রযুক্ত করা সত্ত্বেও একটা ক্ষেত্রফল বড়, সে আমার আঙুলের উপর কোনো ব্যথার প্রভাব দিচ্ছে না, কিন্তু যার ক্ষেত্রফল কম সে কিন্তু একটা ব্যথার অনুভব আমাকে দিচ্ছে, বা হতে পারে যে একদম পিয়ার্স করে দেবে, অর্থাৎ ফুটো করে দেবে। তার মানে বলের প্রভাব কিন্তু কেবলমাত্র কতটা বল দিয়েছি তার উপর নির্ভরশীল নয়, তার প্রভাব তার উপর মানে আরেকটা ফ্যাক্টরের উপর নির্ভরশীল, যে কতটা ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত হয়েছে। এবং এই যে কতটা ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত হয়েছে, যে রাশি ক্ষেত্রফলটাকে নিয়ে আলোচনা করবে, মানে বল এবং ক্ষেত্রফল দুটোকে একসঙ্গে নিয়ে যে রাশি তৈরি হয়েছে, তাকেই আমরা বলবো চাপ। এবার তার যে ডেফিনেশন সেটা আমরা ফার্দার পড়বো। তার আগে আমরা চলে আসি একটা নতুন শব্দ বইয়ের মধ্যে খুঁজে পাবে, ঘাত। ঘাত কি তাহলে অন্য কিছু না, ঘাতও কিন্তু এক ধরনের বল। কেমন বল? যে বল লম্বভাবে প্রযুক্ত হয় তাকেই আমরা ঘাত বলি। ঠিক আছে, এইবার আমরা চলে আসি চাপে। আমি কি বলেছি? যে বল, যখন আমরা বল এবং যে ক্ষেত্রফলের উপর সে প্রযুক্ত হচ্ছে উভয়কে একসঙ্গে নিয়ে কোনো আলোচনায় রত হব, তখন আমরা একটা নতুন রাশি ব্যবহার করে কথা বললে বেটার হবে। সে নতুন রাশিটি হচ্ছে চাপ। সেই চাপ, তার ব্যাখ্যাটা কি? একক ক্ষেত্রফলের উপর, ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বল, তাকেই বলা হবে চাপ। অর্থাৎ যদি এ ক্ষেত্রফলের উপর এফ বল প্রযুক্ত হয়, তাহলে প্রেশার বা চাপ, মনে রাখবে বলটা কিন্তু লম্ব বল, তাহলে চাপ হবে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বল। এইবার এইখানে আমি একটা ওপেন এন্ডেড কোশ্চেন তোমাদের দিয়ে রাখলাম। ক্লাসে আমি কিছুটা পড়িয়ে ফেলেছিলাম, তাও আমি বলছি, এরমভাবে
কোনো একটা বল গিয়ে অ্যাপ্লাই হয়েছে একটা দেওয়ালের উপর, ঠিক আছে, একটা তলের উপর, একটা মানে লম্ব বল নয়, এটা কিন্তু তেরছা বল, দেখতেই পাচ্ছ। লম্ব হলে কেমন হতো, এরম হতো, কিন্তু সেটা লম্ব বল না হয়ে একটা স্ল্যান্টিং বল হয়েছে। তাহলে কি এই বল কোনো চাপ দেবে না এই দেওয়ালের উপর? কি বলছো? তোমরা প্রত্যেকে আজকে তো এই যারা ভিডিওটা দেখবে তারা এই জিনিসটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করবে। আমরা বারে বারেই বলি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বলকেই বলা হয় চাপ। তাহলে এই ক্ষেত্রে এই যে চাপটা, এই যে বলটা আমি দিলাম, এটা তো লম্ব নয়, তাহলে এই বলটা কি চাপ সৃষ্টি করবে না? ঠিক আছে, এটা কিন্তু ভাববে। আচ্ছা, এবার আমরা চলে আসি চাপ, যেহেতু আমরা শিখে ফেলেছি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল এক কথায়, তাহলে তার একক কি হবে? আমরা জানি বলের এসআই একক নিউটন এবং ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে চাপের এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার এবং সিজিএস একক কি হবে তাহলে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, মাত্রীয় সংকেত আমরা সবসময় বলে থাকি ভৌত বিজ্ঞানে যে তোমরা বলের যে মাত্রীয় সংকেত সেটা প্রায় মুখস্থ করে রাখার মতন করবে, কারণ বিভিন্ন রাশির ক্ষেত্রে বলটা কাজে লাগে। ml (10⁻²) এবং ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত কি জানো তোমরা? এল স্কোয়ার। অর্থাৎ চাপের মাত্রীয় সংকেত কি হবে? ml ইনভার্স (10⁻²). এটা হচ্ছে চাপের মাত্রীয় সংকেত। এবার আমরা চলে আসি চাপ। চাপ মানে আমরা বললাম একটা বল যেটা লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে। তুমি নিজেকেই কল্পনা করো কোনো তরলের বা কোনো প্রবাহী, প্রবাহী আমি পরে আসবো, প্রবাহী কাকে বলে, আচ্ছা আগেই বলে দিই, প্রবাহী কাকে বলে? প্রবাহী তাকে বলে যে প্রবাহমান। ঠিক আছে, প্রবাহমান কারা কারা থাকতে পারে, কারা প্রবাহিত হতে পারে নিজে ভাবো। বায়ু, অর্থাৎ বায়ু যে কোনো গ্যাসীয় জিনিস প্রবাহিত হতে পারে, তারা তাহলে প্রবাহী। তাছাড়াও তরলরাও প্রবাহিত হতে পারে, তাহলে তরল এবং গ্যাসীয় অর্থাৎ গ্যাসেস অ্যান্ড লিকুইডস, গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ এদেরকে বলা হয় একসঙ্গে প্রবাহী। গ্যাসিয়াস অ্যান্ড লিকুইড স্টেট ম্যাটেরিয়ালস টুগেদার আর নোন অ্যাজ ফ্লুইডস। ইংলিশে প্রবাহীকে বলা হয় ফ্লুইড। ঠিক আছে, তাহলে এরকম যে কোনো একটা প্রবাহী, ধরো সমুদ্রের কথাই ভাবি, তুমি সমুদ্র, এটা আমার সমুদ্র, আমি খাতাতেই আমার সমুদ্র আঁকলাম, ঠিক আছে, এটা আমার সমুদ্রের উপরিতল, তার উপরেই ফিজিক্স থেকে গেছে, আমরা নিচে চলে যাচ্ছি। এইখানে আমরা একটা ঘর বানিয়েছি। এবার এই যদি একটা ঘর, তার উপর তো এতটা সমুদ্রের জল রয়েছে, তাহলে সে কি কোনো, তার কি কোনো ওজন নেই? এতটা জলের আছে নিশ্চয়ই। ওজন মানে কি? সে এতটা জল, তার মানে সে তো একটা বল প্রযুক্ত করবে কার উপরে? পৃষ্ঠতলের উপরে, ঠিক? তাহলে যতটা ওজনের তরল এই তলের উপর রয়েছে সেটা একটা বল দিচ্ছে এর উপরে, সেই বলটা লম্বভাবে প্রযুক্ত হবে একক ক্ষেত্রফলের উপর। যে পরিমাণ বল এই তরলটা প্রযুক্ত করছে সেটা হবে এই বিন্দুতে সেই প্রবাহী বা তরলের চাপ। আমরা এই বিষয়ে আরেকটা জিনিস বলে দিই, তরলের চাপের ক্ষেত্রে ছোটবেলায় আমরা 6-7 এগুলো পড়ি জেনারেলি, 7 মোস্ট প্রবাবলি, যে তরলের চাপের নেচারটা কি। তরলের যে কোনো একটা বিন্দুতে, যদি এটা যদি গোটাটা তরল কল্পনা করি, যে কোনো একটা বিন্দুতে চাপ সর্বদিকে, সব দিকে সমানভাবে ক্রিয়া করে। এদিকেও যদি 5 নিউটন পার মিটার স্কোয়ার হয়, এদিকেও হবে, এদিকেও হবে, এদিকেও হবে। শুধু তাই নয়, একই লেভেলে যদি আমরা কল্পনা করি প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান হবে। এটা আমি একটু পরে আবার একবার গাণিতিকভাবে আলোচনা করব, ঠিক আছে? তার মানে আমরা বললাম কি, যে তরলের ভিতরে আমরা প্রবাহী বলতে গ্যাসও ধরি, সেটাতেও আমরা আসবো। আমরা প্রথমে তরল নিয়েই বেশি ইন্টারেস্টেড, তাই আমি তরল নিয়েই বলছি। তো তরলের ভিতরে যে কোনো একটা বিন্দুতে আমরা যদি কোনো বস্তু রাখি, সে কিন্তু একটা চাপ অনুভব করবে, একটা বল অনুভব করবে। কেন অনুভব করবে? কারণ তার উপরে কি রয়েছে? একটা তরলের স্তম্ভ রয়েছে। আমি আরেকবার এটাকে সুন্দর করে আঁকি, তারপরে আমরা এগোবো। আচ্ছা, ধরো এটা আমার একটা পাত্র, দেখতে পাচ্ছ সবাই? এইখানে তরল রয়েছে এত দূর, ভিতরে এই বিন্দুতে যদি আমি চাপ কল্পনা করতে চাই, আমার এইখানে, আমি আগে না একটা জিনিস আঁকি, হ্যাঁ,
ধরো আমার এখানে একটা প্লেট আছে, সেই প্লেটের উপর কিছুটা তরল আছে। আমার আঁকা কিন্তু খুব সুন্দর নয়, হ্যাঁ, তারপর আবার মোবাইলে রেকর্ডিং করতে গিয়ে আঁকাটার আরও বাট হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এই যে স্তম্ভটা তরলের, এই আমার এই প্লেটের উপরে, এই প্লেটের উপর কতটা তরল আছে? এতটা। সেই তরল কি করছে? এর উপর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে মানে নিশ্চিত এই তরলটা এর উপর বল প্রয়োগ করছে, তাই তো? তুমি যদি একটা প্লেটের উপর দাঁড়িয়ে যাও, তাহলে সেই প্লেটের উপর প্রযুক্ত বল মানে তোমার ওজন, তাই তো? ঠিক একইভাবে এই প্লেটের উপর যেটুকু জল দাঁড়িয়ে আছে বা তরল দাঁড়িয়ে আছে, তার যা ওজন সেটাই হচ্ছে এর উপর প্রযুক্ত বল, তাই না? যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে এরকমভাবেই কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। কার কারণে? সেই বিন্দুর উপরে যতটা তরল রয়েছে তার ওজনের কারণে। তার মানে তরলের ভিতরে যে চাপটা আমরা অনুভব করি সেটা কার কারণে? তরলের ভিতরে যে বিন্দুতে দাঁড়িয়ে আছি আমরা, সেই বিন্দুর উপরে তো প্রচুর পরিমাণে জল রয়েছে, সেই জলটা নিজস্ব ওজন নিচের দিকে প্রযুক্ত করছে, সেই ওজনটাই হচ্ছে ওখানে প্রযুক্ত বল। দেখা যাক আমরা সেই চাপের রাশিমালাটা বের করতে পারি কিনা। এই হচ্ছে আমার একটা তরল, তার ভিতরে একটা বিন্দুতে আমি চাপ নির্ণয় করতে চাই। তার চারিপাশে আমি একটা একক ক্ষেত্রফল কল্পনা তো করতে পারবো না, আমি এ ক্ষেত্রফল কল্পনা করলাম। এ ক্ষেত্রফল মানে কি? একটা এমন ক্ষেত্রফল যার ক্ষেত্র, একটা এমন ক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে যে বিন্দুতে চাপ নির্ণয় করতে চাইলাম তার চারিপাশে আমি একটা এরকম বৃত্তাকার একটা ক্ষেত্র কল্পনা করেছি, ঠিক আছে? অনুভূমিক তল কল্পনা করেছি বৃত্তাকার, যার ক্ষেত্রফল কত? এ। লেট মি কারেক্ট, আমি যে বিন্দুতে চাপ নির্ণয় করতে চেয়েছি তরলের তলায়, সেই বিন্দুটার চারিপাশে আমি এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করেছি। এই যে তল, এই তলের উপর তাহলে যদি আমি একটা এরকম সিলিন্ডার আঁকতে পারি, অর্থাৎ বলতে পারি যে এই তলের উপর যে জলটা দাঁড়িয়ে আছে বা তরলটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা চোঙাকৃতি তরলের স্তম্ভ। তরলের ঘনত্ব আমি ধরে নিলাম ডি, অভিকর্ষজ ত্বরণ জি, ঠিক, এবং এই বিন্দুটির গভীরতা এইচ। তাহলে দেখো, এই যে আমার বৃত্তাকার তল, তার উপর আমি একটা চোঙাকৃতি তরলের স্তম্ভ পেয়েছি। এতটা তরল এই তলের উপর দাঁড়িয়ে আছে, তার ওজন যদি আমি বার করতে পারি, এই চোঙের মধ্যে যতটা তরল রয়েছে, এই কাল্পনিক চোঙের মধ্যে যতটা তরল রয়েছে তার ওজন যদি আমি বার করতে পারি, আমি জানতে পারবো আমার ক্ষেত্রফলে এই যে তলের উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে। তাহলে আমি ওয়েট অফ লিকুইড বের করি, অর্থাৎ তরলের ওজন বের করি। তরলের ওজন কত বের করতে গেলে আমাকে আগেই বের করতে হবে আয়তন। কতটা আয়তনের তরল এখানে দাঁড়িয়ে আছে আমি দেখি একটু, কতটা আয়তন আছে এর উপরে? একটা চোঙাকৃতি আয়তন তো, এইচ ইন্টু এ। তাহলে যে তরলের আয়তন এই চোঙের মধ্যে রয়েছে, কাল্পনিক চোঙের মধ্যে জমা রয়েছে, সেটা হচ্ছে এইচ ইন্টু এ। এইটুকু তরলের ওজন কত হবে? ওজন কিভাবে বের করে? ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি। ভলিউম ইন্টু ডেন্সিটি মানে ভর, অর্থাৎ আয়তন ইন্টু ঘনত্ব মানে ভর, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ মানে ওজন। আয়তন হচ্ছে এইচে, ঘনত্ব আমরা জানি ডি ধরেছি তরলের, জি। তাহলে যে পরিমাণ তরল এই তলের উপর দাঁড়িয়ে আছে তার ওজন হচ্ছে এইচ এ ডি জি, ঠিক। এই পরিমাণ বল এই তলের উপর প্রযুক্ত হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি এ তলের উপর প্রযুক্ত বল হচ্ছে এইচ এ ডি জি। সুতরাং একক তলের উপর প্রযুক্ত বল কত হবে? এইচ এ ডি জি বাই এ, অর্থাৎ এইচ ডি জি।
তার মানে আমরা বলতে পারি তরলের ভিতরে এইচ গভীরতায়, যে কোনো তরল যার ঘনত্ব ডি, তার এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ কত হবে? এইচ ডিজি। সেটা গভীরতার উপর নির্ভর করছে, ঘনত্বের উপর নির্ভর করছে, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করছে। আমাকে অনেক ক্ষেত্রে ক্লাসে ছাত্রীরা জিজ্ঞাসা করতো গত বছর যখন পড়াচ্ছিলাম যে ম্যাম, এই যে ক্ষেত্রফলটা আমি কল্পনা করেছি, তাই না, একটা বৃত্তাকার তল কল্পনা করেছি, এটা যদি আমি স্কোয়ার নিতাম কিচ্ছু যে আসতো না তোমার, স্কোয়ার নিলেও কিন্তু হতো, ঠিক আছে, তারও ক্ষেত্রফল তুমি এ ধরতে, এবং একটা স্কোয়ারের উপর যদি আমরা কল্পনা করি, এরকম যদি একটা স্কোয়ার তুমি কল্পনা করতে, তার উপর যে ফিগারটা দাঁড়াতো, সেটা কেমন দেখতে হতো? এরকম হতো। এখানে আমরা একটা চোঙ বানিয়েছি, এইখানে একটা কি তৈরি হতো? কিউবয়েড তৈরি হতো, তাই না? আয়তঘনক বলে বোধহয়, হ্যাঁ আয়তঘনক। তাহলে আয়তঘনক যেটা, সেটা তৈরি হতো। এই যে আয়তঘনক বা কিউবয়েড যেটাকে আমরা বলি, তার তখন আমরা আয়তন বের করতাম। এই কাল্পনিক আয়তঘনক বা কিউবয়েডের ভিতরে যে তরলটা, তার আয়তন বের করতাম, তার ওজন বের করতাম, সেটাই হতো প্রযুক্ত বল এই ক্ষেত্রফলের উপর। সো সিম্পল। অনেকে আবার একটা প্রশ্ন করে, বা আমার মনে হয় এটা তোমাদের খুব ক্লিয়ার রাখা উচিত, একক ক্ষেত্রফল মানে কি? একক ক্ষেত্রফল মানে যে কোনো তল যার ক্ষেত্রফল একক, সেটা বৃত্তাকার হতে পারে, চৌকো হতে পারে, স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, কিন্তু তার একটাই শর্ত, সেই তলের ক্ষেত্রফল হতে হবে একক। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে, তোমরা যেটা বুঝতে পারবে না বারে বারে রিভাইন্ড করবে আর দেখবে, ঠিক আছে? এটা গেল আমাদের কোনো প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ। একটা জিনিস তো দেখলে, যত গভীরে যাব, যত গভীরতা বাড়বে, এইচ যত বাড়বে, তত কিন্তু চাপের মানও বাড়বে। এটাই তো হয়, সমুদ্রতলের যত গভীরে আমরা যাই তত কিন্তু চাপ বাড়ে, এবং এই জন্য আমরা জানি যে ডাইভিং যেটা করে না, তার জন্য কিন্তু স্পেশাল ট্রেনিং নিতে হয়। আমার ইচ্ছে করলো আমি সমুদ্রের তলদেশে পৌঁছে গেলাম, তা কিন্তু সম্ভব না। ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে জানতে হবে, তোমাকে স্পেশাল স্যুট পরতে হবে, যাতে কি তুমি সমুদ্রের তলে যে চাপ সেটাকে সহ্য করতে পারো। আচ্ছা, এরপরে এবার চাপ যখন আমরা কথা বলছি, তরলের চাপ তো বুঝলাম, সমুদ্র তলে তো আমরা সবাই যাই না, তাই সেই চাপ অনুভব করার সুযোগও সবার হয় না। কিন্তু আরেকটা চাপ যেটা আমরা প্রতি মুহূর্তে সহ্য করছি, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। আমি তুমি সবাই যেখানে বসে আছি পৃথিবীর পৃষ্ঠের উপর, এবং সেইখানে তার উপরে আছে আমাদের অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে প্রচুর বায়ু রয়েছে, তাই না? আমরা জানি যে সেটা প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আছে। যত আমরা উপরে যাব তার ঘনত্ব কিন্তু তত কমবে। বায়ুমণ্ডলে কি কি উপস্থিত আছে সেটা আমার আশা করি বলার দরকার নেই। নাইট্রোজেন মূলত আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ডাস্ট পার্টিকেলস আছে, হ্যাঁ, নিষ্ক্রিয় যে গ্যাসগুলো সেগুলো কিছু পরিমাণে আছে, সেসব তো আমরা পড়েছি। এখন আমরা যেটা জানবো, আমার মাথার উপর মানে আমার তোমার সবার মাথার উপর প্রচুর প্রচুর পরিমাণে বায়ু রয়েছে। সেই বায়ুরও তো একটা ওজন আছে, আমরা যে শিখেছি না ছোটবেলায়, বায়ুরও একটা ওজন আছে। তাহলে সেই ওজন কি সে প্রযুক্ত করছে না? তার মানে সে তো একটা বল দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। আমাদের প্রত্যেকের উপর বায়ু কিন্তু একটা বল প্রযুক্ত করছে। সেই বল, সেই লম্ব বল প্রতি একক ক্ষেত্রফলের উপর যতটা বায়ুমণ্ডল প্রযুক্ত করছে, তাকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। মজার ব্যাপার, আমি তুমি কেউই কিন্তু সেই চাপ অনুভব করতে পারছি না। কেন পারছি না? জানো তোমরা কেন পারছি না? পারছি না কারণ আমাদের যে আর্টারিজ এবং ভেইনস আছে, অর্থাৎ ধমনীগুলির ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের দেহে, তারও একটা কিন্তু চাপ আছে, ঠিক আছে? সেই রক্তের চাপ এবং এই বায়ুমণ্ডলীয় চাপ একে অপরকে প্রশমিত করে দেয়, এই জন্য কিন্তু আমরা অনুভব করতে পারি না। ঝামেলা লাগে কখন বলো তো? যখন উঁচু পাহাড়ে কোনো মাউন্টেনিয়ার, যে আর কি পর্বতে যারা ওঠে আর কি, সেই সব মানুষরা যখন অনেক উচ্চতায় যায় তখন ঝামেলা লেগে যায়। তখন কি হয়, আমাদের ধমনীর চাপ তো আর পাল্টায় না, আমাদের ব্লাড প্রেশার তো আর চেঞ্জ হয় না, রক্তচাপ তো আর চেঞ্জ হচ্ছে না, অথচ বাইরে হাওয়া হয়ে গেছে হালকা। আমি একটু এঁকে দেখাই কি হয়। বাইরে থেকে বায়ুমণ্ডল আমাদের উপর চাপ দিচ্ছে, বায়ুর একটা নিজস্ব ওজন আছে, সুতরাং সে চাপ দিতে সক্ষম। আর আমাদের ধমনীগুলোতে রক্ত যায়, যাওয়ার সময় সে ন্যাচারালি, আমরা বলেছি তরল সব দিকে চাপ দেয়, যেমন রক্ত এদিকে চাপ দেবে তেমনই সে এদিকেও চাপ দেবে টিউব দিয়ে, মানে আমাদের ভেইনস আর আর্টারিজের মধ্যে দিয়ে যাওয়ার সময়। তাহলে এই দুটো চাপ একে অপরকে নিউট্রালাইজ করে দেয়। কিন্তু
যত আমরা পাহাড়ে উঠবো তত এই বাইরের চাপ কমতে থাকে, কারণ বায়ু ওখানে হালকা, পাহাড়ে বায়ু হালকা, ঘনত্ব কম। তাহলে সেইখানে এই চাপটা কমতে থাকে। এই চাপ কমতে থাকা মানে এই যে আমাদের রক্তের যে চাপ সেটা বাইরের দিকে একটা মানে তার প্রভাবটা এবার কিন্তু আমরা বুঝতে পারবো। আমাদের নাক ফেটে কানের নাক থেকে রক্ত বেরোতে শুরু করতে পারে। এই জন্যই যারা উঁচু উঁচু পাহাড়ে ওঠেন, যারা মাউন্টেনিয়ারিং করেন, তাদের কিন্তু মেডিসিনস নিতে হয়, তাদের ট্রেনিং নিতে হয় যে কতটা হাইট ওঠার পর তোমাকে কিন্তু নিজেকে ফিট রাখতে হবে, যাতে কি বাইরের চাপের সঙ্গে তোমার রক্তচাপটা যেন ব্যালেন্সড হয়ে যায়। আদারওয়াইজ কি হবে, এনিহাউ ওদের ট্রেনিং দেওয়া হয় যাতে কি, নাহলে কি হবে, তোমার যে ধমনীগুলো তারা ফাটতে শুরু করবে। কেন ফাটবে? কারণ তাকে যে ব্যালেন্স করছিল সে তো আর নেই, সে তো এবার কমে যাচ্ছে ক্রমশ। তাই জন্য কি হবে, রক্ত এখান থেকে চাপ যেটা আগে ব্যালেন্স হয়ে যাচ্ছিল সেই চাপটা কিন্তু আর ব্যালেন্সড হবে না, বাইরের দিকে রক্তের একটা এক্সট্রা ইনফ্লুয়েন্স থেকে যাবে, যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যাকে সেগুলো ডিফারেন্ট ইস্যুস। আমরা এবার চলে আসি এখানে যে আমাদের কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তোমরা সবাই জানো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপের সমান। 76 সেন্টিমিটার পার স্তম্ভ মানে কি? টরিসেলির এক্সপেরিমেন্ট আমরা অনেকে সবাই পড়েছি, সেটা আশা করি তোমাদের মনে আছে। এবং 76 সেন্টিমিটার পারদ মানে হচ্ছে কোনো একটা পারস্তম্ভের কথা বলা হচ্ছে। এই পারস্তম্ভ কোথায় আমরা দেখেছি? এইটা আমরা দেখেছি, কোথায় আমরা দেখি অ্যাকচুয়ালি, আমরা দেখি একটা ব্যারোমিটার নামক যন্ত্রে। ফর্টিন্স ব্যারোমিটার, প্রত্যেকের বইতে ছবি দেওয়া আছে, দেখবে ফর্টিন্স ব্যারোমিটারের গঠনটা পড়বে, মনে রাখবে। ফর্টিন্স ব্যারোমিটারের কাজ হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপ সেটাকে মেপে বলার। তার কার্যনীতি জাস্ট রিডিং করে গেলেই হবে। আরও এটা খুব ভালো পড়ানো যায় যদি সামনে একটা ব্যারোমিটার নিয়ে পড়ানো যায়। ক্লাসে যখন আবার তোমরা যাবে, তোমাদের শিক্ষক বা শিক্ষিকা আশা করি তোমাদের ওখানে নিয়ে গিয়ে পড়াবেন। একটা জিনিস এই ব্যারোমিটারে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পারদ। তাই তো, পারদ কেন ব্যবহার করা হয় তার প্রচুর প্রচুর কারণ। পারদ কেন ব্যবহার করা হয় সেই কারণগুলো কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। কারণ পারদের ঘনত্ব বেশি, আমরা জানি 13.6, তাই না, গ্রাম পার সিসি। পারদের ঘনত্ব যেহেতু 13.6 গ্রাম পার সিসি, তার মানে বেশ উচ্চ একটা ঘনত্ব। জলের যেখানে 1, তার তুলনায় ভাবো কতটা ভারী। তাহলে তার যে উচ্চতা সেটা বেশি হয় না, প্রচুর উচ্চ। যদি জল নিয়ে তুমি করতেই ব্যারোমিটার, কত যে উঁচু হতো, 10 মিটারেরও বেশি উঁচু একটা স্তম্ভ দাঁড়াতো। আচ্ছা, তাছাড়াও পারদ হচ্ছে উজ্জ্বল, খুব সহজে দেখা যায়। তারপর পারদ খুব শীত, যেসব জায়গায় পারদ কিন্তু সহজে জমে না, মানে ফ্রিজ হয় না, -39°C ফ্রিজ হয়। তাহলে খুবই খুবই কম উষ্ণতায় যে দেশগুলো, সেখানেও পারদের ব্যারোমিটার কাজে দেবে, তাই না? পারদ কাঁচের গায়ে লেগে যায় না, সুতরাং খুব সহজে ওঠানামা করবে। আর পারদ হচ্ছে সুপরিবাহী, সুতরাং পারদের যেটাকে বলে টেম্পারেচার সব জায়গায় একরকম থাকবে বলে প্রসারণ সংকোচন সবই কিন্তু সমান তালে হবে। ঠিক আছে, এরপরে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে ফর্টিন্স ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস। আমার ওই প্রশ্নটা মনে রাখবে যেটা আমি তোমাদের বলেছি, এইটা কোনো একটা দেওয়াল, তার উপর আমি তেরছাভাবে বল দিয়েছি, কিন্তু আমি তো শুনেছি চাপ মানেই লম্বভাবে প্রযুক্ত বল। এই ক্ষেত্রে কি তাহলে চাপ প্রযুক্ত হচ্ছে না? আর যদি হয় কি কারণ, ভাববে। আমি উত্তর দেবো আমার নেক্সট ভিডিওতে।